আজ আমাদের ইন্দোর ভ্রমণের দ্বিতীয় দিন। ইন্দোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে একটা দিনই যথেষ্ট। সকালবেলায় একটি অটো নিয়ে বেরিয়ে পড়ুন ইন্দোর দর্শন করতে। অটো ভাড়া মোটামুটিভাবে 700 থেকে 800 টাকার মধ্যে। আর এই সাইট সিইং করার মধ্যেই লাঞ্চ করার জন্য ইন্দোরের বিখ্যাত কোন দোকানে যাবেন এই ভিডিওতে থাকবে তারও সম্পূর্ণ বর্ণনা। ইন্দোরকে বলা হয় ফুড ক্যাপিটাল অব সেন্ট্রাল ইন্ডিয়া। তাই ইন্দোরে এসে এখানকার বৈচিত্র্যপূর্ণ খাওয়ার স্বাদ আপনাকে নিতেই হবে। আর সেই স্বাদ নিতে ইন্দোরের কোন কোন জায়গায় যাবেন সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ এর আগের পর্বের ভিডিওটিতে দেওয়া আছে। এছাড়াও ইন্দোরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এর আগের ভিডিওটি দেখার অনুরোধ রইল। মধ্যপ্রদেশের যেসব জায়গায় ঘুরছি এখনো পর্যন্ত সব জায়গাতেই ব্রেকফাস্টে কিন্তু এই পোহা জিলিপির একটা চল রয়েছে। তো কিন্তু ইন্দোরে হচ্ছে মানে এটা একদম বিখ্যাত। ইন্দোরে আসলে ব্রেকফাস্টে একদিন কিন্তু অন্তত আপনি পোহা খাবেনই। পোহা মানে আমরা যেটা চিড়ের পোলাও বলি, ওরা পোহা বলে। আমরা তো বাড়িতে এভাবে চিড়ের পোলাও রান্না করি না, কিন্তু ওরা একেবারেই ডিফারেন্ট টাইপের চিড়ের পোলাও রান্না করে। ওর মধ্যে পেঁয়াজ দেয়, ঝুড়ি ভাজা দেয়, ধনে পাতা দেয়, কাঁচা লঙ্কা কুচো করে দেয়, সেটা আমরাও দিই। কিন্তু আমরা বাদাম, একটু সবজি দিই, কড়াইশুঁটি দিই, ওরা এসব দেয় না, একদম প্লেন চিড়ে। তার সঙ্গে এইসব কিন্তু টেস্টটা অসাধারণ হয়, মানে পেঁয়াজটা দিয়ে আর ঝুড়ি ভাজাটা দিয়ে টেস্টটা না অদ্ভুত খেতে হয়। বিভিন্ন ধরনের ছোট ছোট নিমকির টুকরো এই পোহার সাথে দেওয়া আছে। এই মানে নমকিন আইটেমের জন্য, মানে নোনতা আইটেমের জন্য কিন্তু ইন্দোর ভীষণভাবে বিখ্যাত। ভ্যারাইটিস টাইপের নোনতা আইটেম পাওয়া যায়। আমরা যে হোটেলে আছি সেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিন্তু আমি একদিন অন্তত ইন্দোরের এই পোহা খাওয়ার জন্য আমি এখানে এসেছি। এই যে দোকান শ্রীজি নমকিন, এই দোকানটাতে এসেছি। এখানে দারুণ পোহা আর তার সাথে এই জিলিপি, ফাটাফাটি কম্বিনেশন। সবচেয়ে বড় কথা, এত কম টাকায়, 15 টাকায় এই পোহা জিলিপি, ভাবা যায় না কিন্তু। ইন্দোরের বিভিন্ন জায়গাগুলি ঘুরতে বেরিয়ে একদিকে যেমন এখানকার পরিচ্ছন্ন পথঘাট আপনাকে মুগ্ধ করবে, অপরদিকে তেমনি শহরের প্রতিটি রাস্তার দুধারের অপূর্ব সব দেওয়াল চিত্র আপনার দৃষ্টিকে দেবে পরম প্রশান্তি। মধ্যপ্রদেশের পশ্চিম অংশের এই যে অঞ্চলটিতে এখন আমরা ভ্রমণ করছি তার প্রায় মাঝামাঝি জায়গা জুড়ে রয়েছে বিন্ধ্য পর্বত। আর এই বিন্ধ্য পর্বতের উত্তর দিকের এই অঞ্চলটি ভৌগোলিক দিক থেকে মালব মালভূমি বা মালওয়া প্লেটো নামে পরিচিত। আর ইন্দোর হল মালব মালভূমির সবথেকে উঁচুতে অবস্থিত শহর। মালব মালভূমির অবস্থানটি আপনাদের দেখালাম এই কারণে যে এই অঞ্চলটি একসময় ছিল মারাঠা হোলকার রাজবংশের অধীন এবং 1732 থেকে 1767 সাল পর্যন্ত এই ইন্দোর ছিল তাদের রাজধানী। 1767 সালে রানী অহল্যাবাই হোলকার ইন্দোর থেকে বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা নদীর তীরে মহেশ্বরে রাজধানী স্থানান্তরিত করেন। এর পরের পর্বের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব মধ্যপ্রদেশের বেনারস নামে পরিচিত এই মহেশ্বরের কাহিনী। আমরা আজকে এসেছি ইন্দোরের রিজিওনাল পার্কে। বিশাল এলাকা নিয়ে একটা দারুণ সুন্দর গার্ডেন,
বাচ্চাদের জন্য বিভিন্ন মজার উপাদান রয়েছে তাদের খেলাধুলা করার জন্য। আর তার সাথে সাথে এই গার্ডেনটাতে এত গাছ আর এত সুন্দর করে সাজানো যে সেটা দেখতেই অসাধারণ লাগে। রিজিওনাল পার্ক ঘুরতে বেশ অনেকটা সময় লাগবে এত বড় জায়গা নিয়ে, কিন্তু কখনোই এই পার্কের ভেতর ঘুরতে একঘেয়ে লাগবে না, পার্কটা এত সুন্দর করে সাজানো। এই পার্কের মধ্যে বিভিন্ন খাওয়া দাওয়ার স্টলও রয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে গলা ভেজাতেও পারেন, চা কফিরও ব্যবস্থা রয়েছে। এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা করে। আর আপনার সাথে যদি ক্যামেরা থাকে, আমি জিজ্ঞেস করলাম, বলল ক্যামেরার জন্য নাকি 1000 টাকা। তা আমি বললাম যে আমার ছোট ক্যামেরা দেখালাম যে গোপ্রো, তখন বললো इसके लिए 50 रुपीज़। মানে বোধহয় ডিএসএলআর থাকলে দাম বেশি নেয়। আর মোবাইল ফ্রি, মোবাইলে ছবি তুলুন, মোবাইলে ভিডিও তুলুন, কেউ কিচ্ছু বলবে না। আমরা এখন এসেছি ইন্দোরের বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরের সামনে। এই যে অন্নপূর্ণা মন্দিরটি এখানে অবস্থিত রয়েছে, ভেতরে মাতা অন্নপূর্ণা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, আর পাশেই রয়েছে বেদ মন্দির। আর এই যে অন্নপূর্ণা মন্দির, এর পেছনে অন্নপূর্ণা দেবীর নতুন একটি মন্দির তৈরি করা হচ্ছে, অপূর্ব সুন্দর মার্বেলের কারুকার্য সেই মন্দিরে। আপনারা পরবর্তীকালে যখন আসবেন তখন ইন্দোরে এই নতুন অন্নপূর্ণা দেবীর মন্দিরটি দেখতে পারবেন। একটি অসাধারণ একটি মন্দির তৈরি হচ্ছে। ইন্দোরের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান হিসেবে গণ্য হতে চলেছে এই নতুন অন্নপূর্ণা দেবীর মন্দিরটি। ইন্দোরের আরেকটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই জৈন কাঁচ মন্দির। এই মন্দিরের ভেতরের কারুকার্য অপূর্ব কারুকার্য। এই মন্দিরটি কোনোভাবেই ইন্দোরে আসলে মিস করবেন না। বাইরে থেকে দেখে কিচ্ছু মনে হবে না, কিন্তু ভেতরে গিয়ে আপনি অবাক হয়ে যাবেন এই মন্দিরে কাঁচের কারুকার্য দেখে। তবে এই মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না, আর মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই। '86 সাল থেকে 1921 সালের মধ্যে মারাঠা হোলকার রাজবংশ বেশ অনেকগুলি প্রাসাদ তৈরি করেছিলেন। তার মধ্যে অন্যতম সেরা প্রাসাদ হলো এই লালবাগ প্যালেস। ভেতরে অসাধারণ এক একটা ঘর, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবেন আর বিস্ময়ে একেবারে হতবাক হয়ে যাবেন, এত সুন্দর করে সাজানো। বিভিন্ন ধরনের ইটালিয়ান মার্বেলের কাজ রয়েছে, বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে। তাছাড়া আলাদা আলাদা করে ঘরগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। গ্যালারি রয়েছে, বিভিন্ন পিকচার গ্যালারি, তারপরে বিভিন্ন ধরনের কালেকশনের গ্যালারি। ভেতরটা খুবই ভালো লাগবে। তবে আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে তখনকার দিনে রাজারা এত বাঘ মেরেছিলেন তাদের বীরত্ব প্রকাশ করার জন্য, সেই সব বাঘগুলি এখানে স্টাফ করে রাখা রয়েছে। কিন্তু এই কারণেই আজকে এই অবস্থা, বাঘের সংখ্যা প্রচুর কমে গেছে সারা ভারতবর্ষে। আর ইংরেজদের সাথে এই রাজবংশের রাজাদেরও বেশ সদ্ভাব ছিল, হোলকার রাজবংশের রাজাদের। এবং এই প্রাসাদের বেশ কয়েকটি গেট
ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি করা। এই লালবাগ প্যালেস সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার দিন বন্ধ থাকে, আর এর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। আর যদি ছবি তুলতে চান তাহলে মোবাইলে ছবি তুললে বা মোবাইলে ভিডিও করলে কোনো চার্জ লাগে না, কিন্তু ক্যামেরা নিয়ে যদি স্ট্যান্ড ছাড়া ছবি তোলেন তাহলে লাগবে 250 টাকা, আর যদি ক্যামেরার সাথে স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে লাগবে 400 টাকা। আর এই প্যালেসে কিন্তু বিভিন্ন সিনেমার শুটিং হয়। আমরা যেদিনে আসলাম আজকে, গতকালই এখানে একটা সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, গতকাল আসলে দেখতে পেতাম। ইন্দোরে সকাল থেকে ঘুরে 3-4টি জায়গা দেখে নিন, যেরকম আমরা দেখলাম। এরপরে ইন্দোরের একটি অন্যতম বিখ্যাত জায়গা হচ্ছে রাজওয়াড়া। এই রাজওয়াড়া দেখে নিয়ে বা খাওয়ার পরে আপনি রাজওয়াড়া দেখুন। খাওয়ার জন্য আপনি আসতে পারেন পৃথ্বীলোক ভোজনালয়ে। এই পৃথ্বীলোক ভোজনালয়ে এই জায়গাটা হচ্ছে শীতলা মাতা বাজার বলে রাজওয়াড়ার সামনেই একটা জায়গা আছে। সেই শীতলা মাতা বাজারে আপনি যাকে জিজ্ঞেস করবেন পৃথ্বীলোক ভোজনালয়, সেই দেখিয়ে দেবে। সকালবেলা 11টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে, আর তারপরে আবার সন্ধ্যেবেলা 7:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানের সময়টা কিন্তু বন্ধ থাকে। আর এখানে যে খাবার পাওয়া যায় সেটা হচ্ছে এখানে পুরোপুরি থালি সিস্টেম। আর এই যে থালি সিস্টেম, এর মধ্যে 2 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে নর্মাল থালি, সেটা হচ্ছে 160 টাকা, সেটাতে কি কি দেয় দেখাচ্ছি। আর একটা হচ্ছে স্পেশাল থালি, সেটা হচ্ছে 200 টাকা। কিন্তু এই স্পেশাল থালিটা পাওয়া যায় শুধু রোববারে, কিন্তু আজকে রোববার নয়, কিন্তু আমি তবু বললাম যে আমি একটু চ্যানেলে দেখাবো, তার জন্য ওদের রিকোয়েস্ট করাতে ওরা স্পেশাল থালিটাও দিতে রাজি হয়েছে। বোধহয় একটা আইটেম তাতে কম থাকবে। এবারে দেখাচ্ছি যে স্পেশাল থালিতে কি কি দিয়েছে। রুটি, এইদিকে ভাত, এখানে ডাল, এটা হচ্ছে ছোলার তরকারি, এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে লাউয়ের তরকারি, এখানে দিয়েছে এটা দই বড়া, এখানে হচ্ছে ফ্রুট কাস্টার্ড একটা, এখানে হচ্ছে 2টো গোলাপ জামুন, আর এইটা হচ্ছে লঙ্কা, আর এই দিকে দিয়েছে পাঁপড়, আর এখানে হচ্ছে স্যালাড। আর নর্মাল যে থালিটা, সেই নর্মাল থালিতে দেয় হচ্ছে এখানে রুটি, এখানে পাঁপড়, এখানে ডাল, এখানে ছোলার তরকারি, এখানে আলুর তরকারি, এটা লাউয়ের তরকারি, আর এখানে ফ্রুট কাস্টার্ড, আর তার সাথে এখানে স্যালাড। আর এই সমস্ত খাবার দাবার শুধুমাত্র এই মিষ্টিগুলো বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড, আপনি যত চান তত পাবেন। রুটিটার কথা সবার আগে বলি। রুটিটার উপরে হালকা করে যে ঘিটা মাখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মানে একেবারে শুদ্ধ দেশি ঘি বলতে যা বোঝায় সেই জিনিস। অসাধারণ গন্ধ, মানে রুটি খাওয়ার ইচ্ছা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে ভাত পড়ে থাক, ভাত খাবো না, রুটি দিয়েই যেন বাকিটা সব সারবো। অসাধারণ রুটির উপরে ঘিয়ের গন্ধটা। আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আলুর তরকারিটা। কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছে, তাই দিয়ে রুটি খেলাম, গরম গরম রুটি, ঘি মাখানো, দারুণ সুন্দর। ডাল যেরকম সেরকমই আছে, ঠিক আছে, ডাল এমন কিছু আহামরি কিছু বলার মতন না, মোটামুটি ভালোই। ছোলার তরকারিটা একটা অসাধারণ টেস্ট। অল্প একটু লেবু ছোলার তরকারিটার সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে, ফাটাফাটি লাগছে ছোলার তরকারি খেতে। লাউয়ের তরকারিটা একদম অন্যরকমভাবে তৈরি। আমরা যেভাবে লাউয়ের তরকারি করি ওইভাবে করেনি। লাউগুলোকে ডুবো ডুবো করে কেটেছে, করে তরকারি রান্না করেছে। খুবই সাধারণ রান্না, কিন্তু টেস্ট আছে রান্নায়। আসলে লাউটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতন লাউ সারা ভারতবর্ষে কেউ রান্না করতে পারে না। এরা অনেক রকমভাবে লাউ খায়, এই উত্তর ভারতের লোকেরা, মানে উত্তরপ্রদেশের লোকেরা, মধ্যপ্রদেশের লোকেরা। কিন্তু পশ্চিমবঙ্গের লাউ রান্নার পদ্ধতি, তার ভ্যারাইটি, তার টেস্ট সব কিছু আলাদা। লাউ আমার কাছে কিছু লাগেনি, কিন্তু আলুর তরকারি, ছোলার তরকারি এগুলোর মধ্যে দ্য বেস্ট। এটা খাওয়ার পরে দই বড়া বললো, অ্যাকচুয়ালি এটা দইয়ের ভাগটাই বেশি, তার সাথে বিভিন্ন ধরনের মশলা টশলা এগুলো দিয়েছে। এটা না দিয়ে যদি আমাকে প্লেন দই দিত সেটাই আমার কাছে বেশি ভালো লাগতো। যাই হোক, এটাও খারাপ না, টেস্টি। আমার কিন্তু কাস্টার্ডটা একদম ভালো লাগেনি। এত পাতলা কাস্টার্ড আমি কোনোদিন খাইনি, আমার একেবারে পছন্দ নয়। আমার কাস্টার্ড একটু জমাট হবে তবে খেতে ভালো লাগে, এটা একেবারে জলের মতো। এই রেস্টুরেন্টের গুগল লোকেশন নিচে দেওয়া থাকবে, তার লিঙ্ক আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। যেরকম আমার প্রত্যেকটা ভিডিওতে সমস্ত দোকানের লিঙ্কগুলো দেওয়া থাকে।
মারাঠা হোলকার রাজারা যে সকল প্রাসাদ তৈরি করেছিলেন তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য প্রাসাদ হচ্ছে এই রাজবাড়া। মালেরাও খান্ডেরাও হোলকার 1747 সালে এই প্রাসাদটি নির্মাণ করেন, কিন্তু তারপরে আবার সিন্ধিয়া রাজবংশের কিছু রাজা তারা এই প্রাসাদের একটা অংশ জ্বালিয়ে দেন। সেই সময় প্রাসাদটি নষ্ট হয়, পরবর্তীকালে আবার এটি নতুন করে গড়ে তোলা হয়। এই প্রাসাদে মোট 5টি তলা রয়েছে। ওপরের যে 2টি তলা সেগুলি রাজপুত শৈলীতে তৈরি, আর নিচের 3টি তলা মারাঠা শৈলীতে তৈরি করা। ইন্দোরে আরেকটি গুরুত্বপূর্ণ দেখার জায়গা হলো কৃষ্ণাবাই হোলকারের ছত্রী। যখন রাজপরিবারের কেউ মারা যেতেন তখন তাদের স্মৃতির উদ্দেশ্যে যে স্তম্ভ বা জায়গা তৈরি করা হতো সেটাকে বলা হয় ছত্রী। কৃষ্ণাবাই হোলকার ইনি ছিলেন হোলকার বংশীয় রাজা যশবন্তরাও হোলকারের প্রথম পত্নী। এই কৃষ্ণাবাই হোলকার ইনি সারাবাই নামেও পরিচিত ছিলেন। রাজওয়াড়া থেকে মাত্র 100 মিটার মতন এগিয়ে আসলেই আপনি এই কৃষ্ণাবাই হোলকার ছত্রী এখানে এসে পৌঁছতে পারবেন। খুব সহজ রাস্তা, হেঁটেই চলে আসা যায়। এখন আমরা এসেছি ইন্দোরের খাজরানা গণেশ মন্দিরে। এই মন্দিরটিও ইন্দোরের খুব বিখ্যাত একটা মন্দির। এই মন্দিরের চত্বরটি খুব সুন্দর, আপনাদের আসলে খুব ভালো লাগবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মূল গণেশ মন্দিরের চারপাশ জুড়ে দক্ষিণমুখী হনুমান মন্দির, তারপরে তিরুপতি বালাজির মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির, রাম সীতার মন্দির ইত্যাদি বিভিন্ন মন্দির আছে। এখন আমরা এসেছি ইন্দোরের জুলজিক্যাল গার্ডেনে। এই জুলজিক্যাল গার্ডেনের নাম হচ্ছে কমলা নেহেরু জু। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা করে। ছোট ক্যামেরার জন্য 50 টাকা চার্জ লাগবে, আর বড় ক্যামেরার জন্য লাগবে 100 টাকা চার্জ। চিড়িয়াখানাটা কিন্তু খুব সুন্দর, প্রচুর পরিমাণে বাঘ দেখলাম, এবং বাঘগুলো প্রচণ্ড আর কি হেলদি বাঘ। আর সিংহ দেখলাম প্রচুর। আবার বাঘগুলো বেশ ফটো তোলার জন্য পোস্টস দিল। প্রচুর অ্যানিমালস আছে এখানে, মন ভরে যাবে একেবারে। সেই ছোটবেলার মতন মনে হচ্ছে। ছোটবেলায় যেমন চিড়িয়াখানা দেখে আনন্দ হতো, এইখানে এসে সেই রকম মনে হচ্ছে। ইন্দোরে সাইট সিইং করার জন্য সব থেকে ভালো হচ্ছে যে আপনি একটি অটো নিয়ে নিন। অটোতে ইন্দোরের সমস্ত জায়গা খুব ভালোভাবে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজকে আমি সারাদিন ধরে ওর সাথে ছিলাম, ওর নাম হচ্ছে সোহেল খান। আমাকে ইন্দোরের সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে ঘুরিয়েছে।
আমি খুব ভালো মানে সার্ভিস পেয়েছি ওর কাছ থেকে। ওর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ইন্দোর ভ্রমণের শেষে এবারে ইন্দোরে খরচ কত হতে পারে দুজনের জন্য। এখানে থাকার জন্য হোটেল 1000 টাকা থেকে শুরু করে বা 1200 টাকার থেকে আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল পাবেন। তাছাড়া 1500, 1600, 2000, 2200 এর মধ্যে খুব ভালো হোটেল পাবেন আপনি ইন্দোরে। কিন্তু ইন্দোরে খাওয়ার খরচ কিন্তু যথেষ্ট। এখানে খাওয়ার এত ভ্যারাইটি যে সেগুলো বাদ দিয়ে ইন্দোর ভ্রমণ কল্পনাই করা যায় না। দুজনের জন্য পার ডে ধরে রাখুন মোটামুটি 1200 থেকে 1300 টাকা। খাওয়ার খরচটা এখানে একটু বেশি। আর সাইট সিইংয়ের জন্য আপনি যদি অটো করে ইন্দোরের চারপাশটা ঘুরে নেন, যা যা দেখার জায়গা আছে, তাতে মোটামুটি আপনার 800 টাকার মধ্যে সাইট সিইং সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আর ইন্দোর থেকে যদি ওঙ্কারেশ্বর, মাহেশ্বর বা মান্ডু এই সকল জায়গাগুলিতে যান, আপনি যদি দিনের দিনেই ট্রিপটা করেন, তাহলে গাড়ি ভাড়া আপনার মোটামুটি পড়বে ওই 3 থেকে 3500 টাকার মধ্যে। কিন্তু সেই ট্রিপটা কিন্তু ভীষণ কষ্টদায়ক। একদিনে পুরো ট্রিপটা কভার করা খুব কষ্টদায়ক। আমি বলবো আপনারা মাহেশ্বরে একদিন স্টে করুন বা আপনারা ওঙ্কারেশ্বরে একদিন স্টে করুন। করলে গাড়ি ভাড়া এখানে পার ডে হিসাবে পড়ে হচ্ছে 3000 টাকা। এটা আমি খোঁজ নিয়ে দেখেছি, সকলেই মোটামুটি কেউ 3000, কেউ 2900, কেউ 3100 এরকমই হিসাবটা থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ইন্দোর ভ্রমণের জন্য খরচ, খাওয়ার খরচ, থাকার খরচ, গাড়ি ভাড়ার খরচ, সাইট সিইংয়ের খরচ সবই আমি তুলে ধরলাম আপনাদের জন্য, এবং এটা কিন্তু দুজনের হিসাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন, লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।